বুয়েট শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন। নাটোরে টেক্সটাইল শিক্ষার্থীদের পাল্টা সড়ক অবরোধ। ভোট ঠেকানোর ক্ষমতা কারণেই বলছেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বিকেলে। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। ছেলের হত্যার বিচার দেখে যাওয়ার আকুতি বাবার। নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস সহ 10 দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের। 35 বছর পর চাকসুর নির্বাচনী তফসিল বিকেলে। এবং পুশিন্ডয় আগ্রহী বাংলাদেশি নাগরিকদের পাঠানোর দাবি বিএসএফ এর। সীমান্তে গুলি না চালিয়ে আইন অনুযায়ী ফেরত দেওয়ার অনুরোধ বিজিবির। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি এবং আমি মশিউর আলিক। রাত্রি, গতকালকের ঘটনা তো আপনিও দেখেছেন যে ঠিক বুয়েটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং সেই রাস্তায় নামার প্রতিবাদে কিন্তু পুলিশ তাদের উপরে হামলাও করেছে এবং এতে করে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে পুরো বাংলাদেশের যে সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে তাদের সব শিক্ষার্থীরা। তারা 3 দফা দাবিতে কিন্তু এখনো অনড় রয়েছে। পাশাপাশি কিন্তু এটাও জানা গেছে যে কমপ্লিট শাটডাউন চলছে, যেখানে প্রকৌশলী অধিকার আন্দোলনকারীরা এই ডাকটা দিয়েছেন। অনেক শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন সহ কিন্তু ক্যাম্পাসে আন্দোলন এখনো অব্যাহত রেখেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। বুধবার দুপুরে 3 দফা দাবি নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় আটকে যায় লং মার্চ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে পুলিশ। শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয় তারা। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটেও চলছে কমপ্লিট শাটডাউন। 3 দফা দাবি আদায় ও ঢাকায় বুয়েট ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। চুয়েট শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো ঢাকায় শিক্ষার্থীদের আহত করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছে তারা। শিক্ষার্থীরা জানান, পুলিশি হামলার বিচার নিশ্চিতের পাশাপাশি 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে। সারা বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে, ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব। প্রকৌশল অধিকার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে সকাল থেকেই ক্লাসে যায়নি শিক্ষার্থীরা, তবে কিছু বিভাগের ক্লাস চলতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের সাথে তারাও একমত। ক্লাস কিছু কিছু ডিপার্টমেন্টে হচ্ছে, আর কিছু কিছু ডিপার্টমেন্টে অধিকাংশই হচ্ছে না। বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ হচ্ছে যে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। এটা এটার সাথে আমরা একাত্মতা প্রকাশ করি। আমাদের যা করা লাগবে উপর থেকে যে সেন্ট্রাল নোটিশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও তাদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই কর্মসূচি পালন করে তারা। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের কোনো বৈষম্য চাচ্ছি না। 3 বছর একটা ডিপ্লোমা কোর্স করে যদি সেম অধিকার চায়, এটা তো আসলে পসিবল না। যে অযৌক্তিক কিছু নিয়ে রাজপথে নামছি এমন না, তো সেক্ষেত্রে পুলিশের যে আচরণ সেটা অবশ্যই হচ্ছে কি আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে।
এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবির প্রতিবাদে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে নাটোরে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস থেকে ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা। পরে মূল ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রত্যয় দাস, এখন। এ নিয়ে বিস্তারিত জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান আর কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। প্রথমে চলে যেতে চাই বুয়েট ক্যাম্পাসে আসিফের কাছে। আসিফ, আজ সব পরীক্ষা বর্জন সহ বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কমপ্লিট শাটডাউন চলছে। ক্যাম্পাসের এখন আসলে পরিস্থিতি কেমন? শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কখন নাগাদ জানা যাবে? রাত্রি যে শাটডাউন কর্মসূচিটি আছে সেটি কিন্তু আসলে বুয়েট সহ সারা দেশের সব ক্যাম্পাসে কিন্তু চলছে। ইঞ্জিনিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে চলছে। আমরা এখন আছি বুয়েটে। বুয়েটে এই কর্মসূচি চলছে, সেই পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বুয়েটের যে ক্যাফেটেরিয়া আছে সেখানে কিন্তু একটা বৈঠক চলছে শিক্ষার্থীদের মধ্যে, এবং সেখানে আমরা যতদূর জানতে পেরেছি বাংলাদেশের যত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন, এবং যারা উপস্থিত সরাসরি থাকতে পারছেন না তারা কিন্তু আমরা দেখেছি যে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আসলে এই বৈঠক উপস্থিত আছেন। এবং এই বৈঠকে আসলে কি বিষয়ে আলোচনা হচ্ছে বা আলোচ্য বিষয় কি সেটি নিয়ে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে কিছু এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা যা ধারণা করছি যে তাদের যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি কিন্তু আসলে এই বৈঠকে নির্ধারিত হবে। এর আগে আমরা একটু জানিয়ে রাখি, একটু আগের একটি বিষয় আমরা জানতে পেরেছি যে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান যার নেতৃত্বে আসলে সভাপতিত্বে যে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কিন্তু একটি বৈঠক কিন্তু আজকে সচিবালয়ে আছে, যেটি 3টায় অনুষ্ঠিত হবে, এবং 3টার পরবর্তীতে কিন্তু এই বৈঠকের যে ফলাফল সেটি নিয়ে কিন্তু আমরা পূর্ব নির্ধারিত একটি বৈঠকের বা একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে শিক্ষার্থীদের। সেটি কিন্তু আমরা জানি যে বিকেল 5টায় অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। আসলে বলা যেতে পারে যে এই উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের বৈঠক এবং পরবর্তীতে যে সংবাদ সম্মেলন সেখান থেকেই আসলে আমরা এই যে আন্দোলন বা এই যে কর্মসূচি প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তার পরবর্তীটি জানতে পারবো। একটু জানিয়ে রাখি, আসলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন বা সেই কর্মসূচির আসলে 3টি দাবিতে। তাদের প্রথম দাবি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে পারবেন না। তাদের দ্বিতীয় দাবি হলো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তাদের পদোন্নতির মাধ্যমে 9ম গ্রেডে উন্নতি করা যাবে না, এবং তাদের সর্বশেষ দাবি যে 10ম গ্রেডে আসলে যারা অনার্স পাস করা প্রকৌশলী তাদের প্রায়োরিটি দিতে হবে। তো এই 3টি দাবিতেই কিন্তু আসলে তাদের কর্মসূচি চলছে। কালকে দিনভর আন্দোলন হয়েছে, আমরা দেখেছি যমুনার সামনে সংঘর্ষ হয়েছে, তারপরও কিন্তু আসলে এই কর্মসূচিটি এখন পর্যন্ত কোনো সুরাহা যেহেতু হয়নি সেহেতু তাদের এই কর্মসূচিটি অব্যাহত রয়েছে, এবং আমরা আসলে সময় গণনার সাথে সাথে আসলে জানতে পারবো যে এর পরবর্তী বা সর্বশেষ ফলাফল কি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। এবার চলে যেতে চাই কুয়েট ক্যাম্পাসের রামিমের কাছে। রামিম, এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে তো শাটডাউন কর্মসূচি চলছে, এখন আসলে সেখানকার পরিস্থিতি কি এবং শিক্ষার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? রাত্রি প্রকৌশল অধিকার আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের ডাকা যে আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু প্রভাব পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা সকাল থেকেই কিন্তু কুয়েট ক্যাম্পাসে রয়েছি, এবং এখানে আমরা দেখছি যে ক্যাম্পাসের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে কুয়েটের প্রায় ডিপার্টমেন্টগুলোতেই বললে চলে যে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে, তবে কিছু কিছু ডিপার্টমেন্ট কিন্তু এখনও পর্যন্ত চালু রয়েছে। এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু কুয়েটের যারা এখানকার শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে ঢাকার যারা আন্দোলন করছে তাদের সাথে কিন্তু তারা একত্রতা প্রকাশ করেছে, এবং এই একত্রতা প্রকাশ করার কারণে কিন্তু তারা এই যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন, এবং আজকে কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্টেরই ক্লাস পরীক্ষা বর্জন করে কিন্তু তারা ক্লাসে যাননি। তবে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে আমরা জানিয়েছে
এবং আমরা এখানে কিন্তু দেখেছি। এখানকার শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু কুয়েটে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল এবং 5 মাস ধরে কিন্তু ক্লাস চলছিল না, ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, যার ফলে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ক্লাস এবং পরীক্ষা ছিল সেটি কিন্তু তাদের চলমান রাখতে হয়েছে এবং সেটি রেখেই কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু শিক্ষার্থীরা এখানে রয়েছেন। আমরা জানি যে গত কালকে কিন্তু যে কুয়েটে যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল ঢাকাতে, সেখানেও কিন্তু কুয়েটের একটি দল কিন্তু সেখানে ছিল এবং তারা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং গতকালকে হামলার পরেও কিন্তু কুয়েট ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছিল। তবে আজকে এখনো পর্যন্ত কিন্তু কোনো বিক্ষোভ মিছিল বা কোনো প্রকার কোনো আন্দোলন কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। তো সব মিলিয়ে বললে চলে যে কুয়েট ক্যাম্পাস কিন্তু এখনো স্বাভাবিক রয়েছে এবং তারা সকলে একত্রতা প্রকাশ করেছে ঢাকায় যারা আন্দোলন করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। রাত্রি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুয়েট এবং বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই যারা পিআর চায় তার আগে জনমত যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের এখতিয়ার নেই কোনো অনির্বাচিত সরকারের। এদিকে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেয়া একটি অবান্তর বিষয় বলে মন্তব্য করেন তারা। বিএনপির জনপ্রিয়তার বিরোধিতায় জামায়াত নেমেছে বলেও মন্তব্য করেন তারা। এই সরকার আপনার আমলে বলে নির্বাচন করতে দিব না, বিএনপির পিঠের চামড়া উঠে ফেলবেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের খবর আছে। এই সব কথার উত্তর আপনাদের দেওয়া উচিত ছিল। নির্বাচন হবে আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাসও করি। নির্বাচন ঠেকানোর যারা বলে তাদের সেই শক্তি নাই। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকার থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে 15 সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশ করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, আপনার থেকে জানতে চাই যে আজ কখন নাগাদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে তথ্য আছে, আর এতে করে কি কি থাকতে পারে, যুক্ত হতে পারে, সংযুক্ত থাকতে পারে, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আপনি জেনে থাকবেন, আমরা এর আগেই জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনের যে রোডম্যাপ সেটি কিন্তু চূড়ান্ত এবং আপনি যেমনটি লক্ষ্য করছেন আমরা রয়েছি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে। এখানকার দুপুর 2:30টায় কিন্তু নির্বাচন কমিশন যে সিনিয়র সচিব রয়েছেন তিনি ব্রিফিংয়ের মধ্য দিয়ে রোডম্যাপের যে কোন কোন বিষয়গুলো থাকবে সেটি অফিসিয়ালি জানাবেন। এবং আপনি জেনে থাকবেন যে যেহেতু আগামী সংসদ নির্বাচন ঘিরে এবার ভোটার তালিকা আইনে পরিবর্তন আনা হয়েছে এবং সেই সাথে বলা চলে 3 ধাপে সেটি প্রক্রিয়া শেষে নভেম্বরের শেষ নাগাদ কিন্তু চূড়ান্ত করা হবে। আমরা রোডম্যাপে সেই বিষয়টি বিস্তারিত জানা থাকবে এবং সেই সাথে এখানটায় যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, যেহেতু গতকালই সীমানা পুনর্নির্ধারণী সংক্রান্ত যে শুনানিগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এটি মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ কিন্তু চূড়ান্ত তালিকা দেওয়া হতে পারে এবং সেই সাথে এখানটায় যেহেতু অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, যে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে কিংবা অংশীজন রয়েছে নির্বাচন কমিশনের সাথে যুক্ত, তাদের সাথে যে বৈঠক কিংবা তাদের পরামর্শ, তাই সেই বিষয়গুলো কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ না হতে পারে, যে বিষয়টি রোডম্যাপে ভালোভাবে থাকবে। এবং সেই সাথে রাজনৈতিক দলের যে নিবন্ধন, আপনি জেনে থাকবেন যে রাজনৈতিক দলের যে নিবন্ধনের প্রক্রিয়া সেটি কিন্তু বলা চলে একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। বর্তমানে 22টি রাজনৈতিক দলের যে নিবন্ধনের প্রক্রিয়া সেটি মাঠ পর্যায়ে রয়েছে এবং সেটি কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝিতে তথা সেপ্টেম্বরের 14 তারিখ নাগাদ হতে পারে বলে আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি। এবং কমিশনের যে সচিব রয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে মূলত
রোডম্যাপ যেহেতু তফসিলের আগে একটি নির্বাচনের পূর্ব কর্ম পরিকল্পনা কিংবা কর্মপন্থা সেই সাথে সময়সূচি নির্ধারণের একটি বিষয় থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে। এবং সেই সাথে আপনি জেনে থাকবেন যে নির্বাচন কমিশনের যে বেশ কয়েকটি কমিশন সভা হয়েছে, আমরা দেখেছিলাম বিভিন্ন সময় কিন্তু কমিশন বেশ কিছু বিষয়ে আপডেট জানিয়েছে। এবং সবশেষ যে বিষয়টি অন্যভাবে গুরুত্ব পাচ্ছে, যেহেতু সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের সামগ্রী কেনাকাটার একটি বিষয় থাকে, সেটিও কিন্তু বলা চলে অক্টোবর নাগাদ হতে পারে। বলা চলে নির্বাচন কমিশন তফসিলের আগে 1 মাস আগে তারা সবকিছু চূড়ান্তের জন্য অক্টোবরের আগে তারা সবকিছু নির্ধারণ করবেন এবং সেই বিষয়গুলো রোডম্যাপের মাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে তারা কমিশন আরও বিস্তারিত জানাবেন। অনেক ইসি সচিবালয় থেকে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মিয়া আমিরুল। আর মাত্র 11 দিন বাকি, 8 দিন বাকি, অর্থাৎ 9 যে সেপ্টেম্বর হতে যাওয়া ডাকসু আর হল সংসদ নির্বাচনে তাতে উত্তাপ বাড়তে শুরু করেছে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। কোনো প্রার্থী প্রশাসনের বিরুদ্ধেও আবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। এদিকে 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিস্তারিত খোঁজখবর রেখেছেন ফরহাদ বিন্নুর। নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে ততই উৎসবের আমেজ বাড়ছে। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনই 10টি প্রধান পরিকল্পনার ইশতেহার নিয়ে হাজির হয় ছাত্রদলের প্যানেল। ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে রয়েছে আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, কারিকুলাম অবকাঠামো ও গবেষণার মান উন্নয়ন, পরিবহন ব্যবস্থা সহজ করা, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা, পরিবহন বান্ধব ক্যাম্পাস, কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ততা বৃদ্ধি করার মতো প্রতিশ্রুতি। আবিদুল ইসলাম খান বলেন, এই ইশতেহারে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়েছে। সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, উদ্যমন, নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। শিক্ষার্থী নিপীড়ন, র্যাগিং, অনলাইন অফলাইনে ঘৃণা ও মিস ইনফরমেশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজনে 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু। প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। এদিন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কেউ দল বেঁধে, কেউ আবার বিচ্ছিন্নভাবে অংশ নিয়েছেন প্রচারণায়, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। কলা ভবন দেখছেন, সেখানে আসলে ছেলেদের জন্য কোনো কমন রুম নেই, শুধু মেয়েদের জন্য 2টো কমন রুম আছে, সেটাও আসলে রংচটা অবস্থায় আছে, কোনো সুসজ্জিত অবস্থা নাই, কোনো ভালো ওয়াইফাই নাই, বসার ভালো জায়গা নাই। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করব। প্লাস হচ্ছে যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে হাইজেনিক ওয়াশরুম ব্যবস্থা করব ইমিডিয়েটলি। তবে প্রচারণায় অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করে বলেন, প্রশাসন কাউকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, করছে পক্ষপাতিত্বমূলক আচরণও। সবাই কম বেশি আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আসলে কোন ব্যবস্থায় গ্রহণ করে নাই। এদিকে বাকছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো ব্যবস্থা না নেওয়া পক্ষপাতিত্বমূলক আচরণ। তফসিল ঘোষণার পর থেকে নানা ধরনের বিধিমালা নির্বাচন কমিশন থেকে আরোপ করা হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে অনেকে সেসব বিধিমালা মানছে না। যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে অন্যান্য প্যানেলও ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। ফরহাদ বিন্নুর, এখন, ঢাকা। ডাকসু হল সংসদ নির্বাচনের উত্তাপ বাড়তে শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ক্যাম্পাসের প্রচারণা কেমন দেখছেন? কোন কোন প্যানেলের কর্মসূচি রয়েছে আজ জানাবেন। রাত্রি তৃতীয় দিনের মতো ডাকসু হল সংসদ নির্বাচন এবং ডাকসু নির্বাচনের যে প্রচারণা, সেটি কিন্তু পুরো দমে দেখেছি আমরা, জমে উঠেছে। কিছুক্ষণ আগেই এই বটতলাতে ছাত্রদল একটি 10 দফার ইশতেহার ঘোষণা করেছে। এছাড়া কিন্তু আমরা অন্যান্য যেই দলগুলো আছে এবং যারা শুধু যে কেন্দ্রীয় সংসদ
সেই সব প্রার্থীই নয়, যারা হল সংসদে নির্বাচন করছে সেই সকল প্রার্থীদের কিন্তু আমরা তোড় জোরে দেখেছি, তারা প্রচারণা চালাচ্ছে, লিফলেট বিতরণ করেছে এবং এই নিয়ে কিন্তু একটি অভিযোগ উঠছে যে কোনো প্রার্থী বা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আচরণবিধি ভঙ্গ করছে। এবং আরেকটি বিষয় যেটি কিছুক্ষণ আগে বলছিলাম যে ছাত্রদল তারা 10 দফার একটি ইশতেহার ঘোষণা করেছে, সেখানে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তিগত নানান সুবিধা তারা দিবে বা সেই ধরনের এবং একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাস, পরিবেশ বান্ধব ক্যাম্পাস তারা যদি এই ডাকসু নির্বাচনে তারা বিজয় হয় তাহলে তারা উপহার দিবে, এমন একটি প্রতিশ্রুতি বা প্রত্যাশার ইশতেহার তারা এখানে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগের পরে আমরা দেখেছি যে আবু বাকের মজুমদার তিনিও জিএস প্রার্থী, তিনি আসলে এখানে যেটি বলছিলেন যে কোনো নির্দিষ্ট দলের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং সেটি তারা বারবার নির্বাচন কমিশনকে জানালেও সেটি ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে। এবং আরেক প্রার্থী আমরা ইয়ামিন মোল্লাকে দেখেছি, তিনিও প্রায় একই ধরনের অভিযোগ করছেন। তিনি বলছেন যে এই বড় দলগুলো রয়েছে, সেই বড় দল অর্থাৎ যাদের মাদার সংগঠন অর্থাৎ মূল সংগঠন, যে রাজনৈতিক দলগুলো বড় সংগঠন, তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা অতিরিক্ত মিডিয়া কভারেজ পাচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু বাকের মজুমদার করেছে। ইয়ামিন মোল্লা যেটি বলছেন যে একটি ইমব্যালেন্স পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে এবং এটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা অবহিত করলেও সেটি তারা ব্যবস্থা নিচ্ছেন না, সেটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এবং যারা সাধারণ শিক্ষার্থী, যারা ভোটার রয়েছেন, তারা বলছেন তারা এখনো বিবেচনা করছেন তারা আসলে ভোট কোন প্রার্থীকে দিবেন বা তারা যোগ্য প্রার্থীকে তাদের মতো করে দিবেন, সেটি তারা এখনো বিচার বিশ্লেষণ করছেন। ক্যাম্পাসে কারা কোন ধরনের কাজ করছেন বা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি কারা বাস্তবায়ন করছেন সেই বিষয়টি তারা দেখছেন। এবং ব্যক্তিগত ইমেজের ক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে ভোটারদের সাথে কথা বলে সেটি একটি ভূমিকা পালন করবে যারা ব্যক্তিগতভাবে যাদের পরিচিতি আছে বা যারা ক্যাম্পাসে দীর্ঘদিন কাজ করে গিয়েছেন শিক্ষার্থীদের জন্য, সেই সকল প্রার্থীদের যারা ভোটার আছেন তারা বেছে নেবেন, এমনটি তারা বলছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর প্রচারণার আমার কাছ থেকে সবশেষ রাত্রি। ডাকসু হল সংসদ নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন মিজাউদ মাহমুদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চতুর্থ দিনে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 4 প্রার্থী। শুরু হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। এদিকে 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বিকেলে। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন শামিমা রহমান শাম্মীর প্রতিবেদন। নির্বাচন ঘিরে জমে উঠেছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচনের প্যানেল ঘোষণা, মনোনয়ন ফর্ম সংগ্রহ আর তফসিল ঘোষণা ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, যেখানে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীকে। এছাড়া আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আজও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত ও হলে সিট সংকট নিরসনে কাজ করার আশ্বাস দেন প্রার্থীরা। ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থী, যারা সাধারণ অসাধারণের বাইরে শুধুমাত্র শিক্ষার্থী, তাদের যে একটা ভয়েস ডাকসুতে থাকা উচিত, সেজন্যই মূলত আমি এখানে আসতেছি। আমি সাধারণ যে নারী শিক্ষার্থী তাদের মতোই একজন। আমি কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। আমি আমার একটা সাধারণ নারীর যে মতধারা, সেই মতধারাকে প্রকাশ করার জন্যই আমি আসলে এখানে এসেছি। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে কথা বলবে এমন প্রার্থী চান তারা। এখন সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব, কিন্তু এখানে আমাদেরকে ইভালুয়েট করতে হবে যে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য কে যোগ্য কে যোগ্য নয়। প্রায় 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনী তফসিল ঘোষণা ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রস্তুত করা হয়েছে খসড়া ভোটার তালিকা। অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানান আলোচনা। 1970 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সবশেষ নির্বাচন হয় 1990 সালে। শামিমা রহমান শাম্মী, এখন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবরুদ্ধ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে পুলিশের সোপর্দ করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, লতিফ সিদ্দিকী এবং হাফিজুর রহমান কার্জনকে আটক করা হবে কিনা, তাদের নামে কি আদৌ কোনো মামলা আছে?
অনেক এই মুহূর্তে আমরা ডিবিএফএস এর সামনে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথাই জানানো হয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন ডিআরইউ কার্যালয় থেকে আটকের পর 3 জনকে, অর্থাৎ লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী হাফিজুর রহমান কার্জন এবং পান্না নামে একজন সাংবাদিককে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। এছাড়া আরও 6 থেকে 7 জনকে নিয়ে যাওয়া হয়েছে শাহবাগ থানায়, কিন্তু তাদের এখন পর্যন্ত কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়টি কিন্তু জানা যায়নি। আপনি নিশ্চয়ই জানেন আজকে সকালে মুক্তিযুদ্ধ 71 নামে একটি সংগঠনের ব্যানারে সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল ডিআরইউতে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল ডক্টর কামালের, কিন্তু এরপরেই কিছুক্ষণ পর প্রায় 10 থেকে 20 জন লোক এসে সেখানে হই হুল্লোড় শুরু করেন। এক পর্যায়ে তারা ফ্যাসিস্টদের দোসর বলে স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে একটি মব তৈরি করেন। সেই মবের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ওখান থেকে তুলে এনে 3 জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া 6 থেকে 7 জনকে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ধরনের মামলা হবে অথবা আইনি কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি নিশ্চিত করে পুলিশ আমাদেরকে কিছু জানায়নি। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি তাদের সাথে কথাবার্তা চলছে, কোন আইনে অথবা কোনো পূর্ব মামলা রয়েছে কিনা সে বিষয়টিতে তাদেরকে গ্রেফতার দেখানো হতে পারে। অনেক ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন, জানাচ্ছিলেন সেখানে অবরুদ্ধ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগ সম্পাদক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে নিয়ে যাওয়া সবশেষ খবরাখবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষী দেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাইদের স্মৃতিচারণ করে বারবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, 16 জুলাই নৃশংসভাবে আবু সাইদকে গুলি করে হত্যা করে সুজন চন্দ্র রায় এবং আমির আলী নামের 2 পুলিশ সদস্য। এ সময় জীবদ্দশায় তিনি যেন আবু সাইদ হত্যার সুষ্ঠু বিচার যেন দেখে যেতে পারেন সে আহ্বান জানান ট্রাইব্যুনালে। এর আগে গেল 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সকালে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ব্যবস্থা করা হয় তার ধারাবাহিকতায় এবং এর আগে থেকে আমরা এ বিষয়ে যে বিভিন্ন কার্যক্রম যেগুলো আছে সেই কার্যক্রমগুলো আমরা চলমান রেখেছিলাম এবং সময় সময় আমি আমাদের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার ফজল সাহেব এবং সিইসি মহোদয় বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি। এখন সম্মিলিতভাবে আমরা যেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনাটা কি। আমরা এই আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে 24টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। এই কর্মপরিকল্পনাকে রেখেই আমরা অতীতেও যে কাজগুলো করেছি সেখানে এই কর্মপরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত আছে এবং আগামীতে যে কাজগুলো আমরা সেটা সম্পন্ন করব। একটা বিষয় এখানে বলে রাখা প্রয়োজন যে কর্মপরিকল্পনায় যে কাজগুলো আছে উল্লেখ করা আছে এইটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। কাজে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটা সম্পূর্ণ না হলে আরেকটা শুরু করতে পারছি না, আবার কিছু কিছু জিনিস আছে শুরু হয়েছে কিন্তু একটু বিরতি দিয়ে আরেকটা কাজের সাথে সম্পর্কিত হবে। কাজে এককভাবে একটা জিনিস শেষ হয়ে গেল বা একটা অংশ, এখানে সাউন্ড যদি ঠিক না থাকে তাহলে আমি কি আমার তো অপেক্ষা করা ছিল, তাহলে মাইক ছাড়াই কথা বলি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে আর বাড়তি কোনো ব্যবস্থা করার সুযোগ আছে। যা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা
1 থেকে 1.5 মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব এবং সংলাপের জন্য সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভোটার তালিকা এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট, আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন 1991 এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009, এই 3টা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা 2টো আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয়, এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, ভেটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট যে কাজগুলো আছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি, কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো আপনারা জানেন যে গতকাল পর্যন্ত আমরা শুনানি নিয়েছি এবং কালকেও আমরা শুনানি পরবর্তীতে আরও কিছু কাজ যেগুলো আছে যুক্তি পাল্টা যুক্তি এবং সেগুলো নিয়ে আলোচনা এবং এটা নিয়ে আজকেও আবার আমরা পরবর্তীতে বসবো। আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকাল পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করব, কেননা সীমানার সাথে আরো অনেকগুলো জিনিস জড়িত আছে। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএস ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা এর মধ্যে করব। এটাও আমরা সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করব কমপ্লিট করতে। জি, আমি সেপ্টেম্বরের মধ্যে করতে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কাগজটা আমাদের যেটা আমি আপনাদেরকে একটা কপি দিয়ে যাব যাতে স্পষ্ট করে, কেন এটাতে অনেকগুলো ফ্যাক্টর তো একসাথে তো সব মুখস্থ করে বলাও মুশকিল এবং এটা ধারাবাহিকভাবে কাজে আমার মনে হয় যে আমি একটা না কয়েকটা কপি দেবো যাতে আপনাদের এই জন্য বুঝে নিতে বা আপনাদের পরবর্তীতে রিপোর্টিং করতে সুবিধা হয়। আমরা আমাদের একটা ম্যানুয়াল তৈরির একটা বিষয় থাকে, নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির বিষয়, এবং এই ম্যানুয়ালের আবার আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত জিনিস আইন বিধি সংশোধনগুলো হবে সেগুলো এতে অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু আমাদের 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো, এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো
এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে। কাজে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে 31 অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্তত ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি, যাতে আমাদের কাজগুলো সুবিধা হয়। এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা, কিছু পরিচয়পত্র, যেটা নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত, এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিওটি, কাসকেডিং মডেলে, এই জিনিসগুলো আমরা 31 অক্টোবরের ভিতরে সম্পন্ন করব। ব্যালট বক্স যেগুলো আছে, আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে, এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি, এবং আমরা আশা করছি যে 30 নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে। বাজেটের একটা বিষয় আছে, বাজেটটা এখনো আমরা কমপ্লিট করি নাই, কারণ বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত, নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন, যেমন পুলিশ, আনসার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন, তাদের বাজেটগুলো নিয়ে কম্পাইল করতে হবে। কাজে এটা আমি ঢালাওভাবে এইভাবে বলতে পারবো না যে এটা কিছু হচ্ছে, কত নাগাদ করা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। এখানে আমাদের একটা টাইম লাইন আছে, কিন্তু সেটা থেকে বড় কথা হচ্ছে যে এই টাইম লাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে। ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা ভোট কেন্দ্রের যে মোটামুটিভাবে আমাদের প্রাথমিকভাবে নীতিমালায় বলা ছিল যে প্রতি বুথে গড়ে 3000 প্রত্যেক কেন্দ্র, এবং প্রত্যেক বুথে 500 এবং পুরুষ এবং 400 মহিলা। এই হিসাবে আমরা এটাকে আবার রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি, এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই ভোট কেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে যাবে, এবং এটা অন্ততপক্ষে ভোট গ্রহণের 25 থেকে 30 দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দেব। জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে, আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলি করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিনা। আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ। কেন বদলি একটা চলমান প্রক্রিয়া, এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই। আমাদের কাজটাই তো নির্বাচন কেন্দ্রিক, তার কাজে যে কোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব, এবং নির্বাচনের 2 সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব বলে আমাদের এটা। এখানে এবার একটা যেটা নতুন সংযোজন, সেটা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং, যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন, সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা। এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট, এবং পরিকল্পনা কমিশনে আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময়ে এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন, এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি, এবং আমরা মনে হয় যে গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে, তার আগে আমরা বোধহয় প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে পারবো। মোট কথা হচ্ছে যে মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন, এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। এটা পরে এই ওসিবি এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব, কারণ এই জিনিসটা নতুনভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে, এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্যও আমাদের পক্ষ হয়ে কাজ করার সুবিধা হবে। কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না, আমরা বরং কালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিং এর ব্যবস্থা করব, যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং এর নিয়ে আমরা কথা বলতে পারি। এর সাথে আর যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত,
ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা, রেজাল্ট ম্যানেজমেন্টটা কিভাবে হবে, প্রচারটা কিভাবে হবে, আমরা এখানে কোথায় কি ব্যবস্থাটা রাখবো, আপনাদের কিভাবে আপনাদের কতক্ষণ পরপর আমরা ব্রিফিং করব, এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্মপরিকল্পনায়। কাজে এটা আমার মনে হয় না যে এটা নতুন কোনো কিছু না, এটা আমরা মোটামুটিভাবে এইভাবে আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং চেষ্টা করব। এর সাথে আরও কিছু আছে, যেমন কিছু আছে, যেমন আপনার কিছু আপনার এয়ার শট লাগবে, দ্যাট ইজ হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। সেই ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার 8-10 দিন বা 15 দিন আগেই, আমরা 10 দিন বলেই, কিন্তু আমরা তারও আগে আমরা যদি পারি, আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন, যাদের এই ব্যবস্থাটা আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। এই হচ্ছে মোটা দাগে আপনাদের সাথে আমার তথ্য প্রদান, বা যেটা বলতে চেয়েছিলাম। আপনারা প্রায়ই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা কবে দিব। তো এই কর্মপরিকল্পনাটা তো, বাট এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সব কিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। এই হচ্ছে আপনাদের সাথে আমার কথা। আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমার সবচেয়ে সবিনয় অনুরোধ থাকবে যে আমি আপনাদের কাছে কপিটা দিয়ে যাব, যাতে এই কপিতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো না পাবেন। এরপরে যদি আমার লাগে আমি আপনাদের সাথে আবারও কথা বলার সুযোগ নেব। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান, আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবে এটা তো বলতে পারছি না। একটু সম্ভাব্য কেন, আমি পুরোটাই বলেছি, সম্ভাব্য তো আর কিছু নেই। আপনি আপনার হিসাবটা আপনার কাছে, আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার, সুযোগ আছে, আমি সেটা বলে দিচ্ছি। জনগণকে বোঝানোর জন্যই বলেছি। আমি 60 দিন কবে হবে আপনি কি মনে করেছেন? আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা বলেন। আমি তো আজকে কোন বিশৃঙ্খলা দেখিনি। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী 8 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা, এবং এইটাই আমরা চাই। আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই। আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে, আপনারা আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বর্ষাকাল শেষ হলেও এখনও কমেনি বৃষ্টি, আর এতে করে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। এদিকে পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর আর অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও বাড়তি সচেতনতার মধ্য দিয়ে আসতে হবে। বাকিটা জানাচ্ছেন শম্পা বিশ্বাস। দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়েছিল 2023 সালে। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 1705 জনের। এদিকে চলতি বছর 26 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 118 জন। একই সময় আক্রান্ত হয়েছেন 29,514 জন। এবছর জুলাই থেকে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। চলতি মাসে গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 8,534 জন, আর মারা গেছেন 35 জন। বাংলা বর্ষপঞ্জি অনুসারে বর্ষাকাল শেষ।
তবে এখনও বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হবে। মশার সার্ভেলেন্স, ডেঙ্গু রোগীর সার্ভেলেন্স, আরেকটা হচ্ছে এই যে কীটনাশক সেটা কাজে লাগছে কিনা, নাকি সেটা প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে সেটার সার্ভেলেন্স। এই তিনটা সার্ভেলেন্স এক জায়গায় একটা ড্যাশবোর্ডে করে যদি কীটতত্ত্ববিদ, রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পরিবেশকর্মী এবং জনপ্রতিনিধি তারা ওখান থেকে দেখবে, যেভাবে করোনার সময় কিন্তু দেখেছে। করোনায় সমস্ত তথ্য একটা ড্যাশবোর্ডে জেলা যে ডেপুটি কমিশনার তিনিও দেখতেন, সিভিল সার্জন দেখতেন, পুলিশের এসপি দেখতেন, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের লোকরা দেখতেন, ক্যাবিনেট ডিভিশন দেখতেন। এভাবে তারা নিয়মিত মিটিং করতেন, অন্তত সপ্তাহে একবার। এভাবেই না কোভিড মোকাবেলা করা গেছে। এই উদাহরণ তো আমাদের আছে। তো এটা ডেঙ্গির বেলাও করা সম্ভব। প্রতি বছর ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য স্বাস্থ্য অধিদপ্তর 3টি জরিপ করে: মৌসুম পূর্ববর্তী, মৌসুমকালীন এবং মৌসুম পরবর্তী জরিপ। তবে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও এখনও স্বাস্থ্য অধিদপ্তর মৌসুম পূর্ববর্তী জরিপ শেষ করেনি। বরং গত বছরের মৌসুম পরবর্তী জরিপকেই তারা এবার মৌসুম পূর্ববর্তী জরিপ হিসেবে চালিয়ে দিয়েছে। জরিপ তো একবার করা হয়, আমি বলছি প্রতিদিন জরিপ করা। প্রতিদিনের তথ্যটা আমাদের ড্যাশবোর্ডে থাকতে হবে, যে প্রতিদিন মশার ঘনত্ব খবর আসবে যেভাবে রোগীর খবরটা আসছে। কাজেই এটা তো শুধুমাত্র মানে 3 মাসে একবার করলাম বিষয়টা তা না, প্রতিদিন এই তথ্য সংগ্রহ করতে হবে যেভাবে আমরা ইনফ্লুয়েঞ্জার তথ্য সংগ্রহ করি। সেটা তো অবশ্যই দরকার, না হলে তো আমি কোথায় রোগ বাড়ছে কোথায় রোগ কমছে সেটা তো আমি জানতে পারবো না। এদিকে মশক নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, সঠিক এবং কঠোর পদক্ষেপের কারণে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। স্বাস্থ্য উপদেষ্টা হতে এক সমন্বয়কে 200 কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুদকের একটি দল মহাখালীর হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় 2013-14 সালে পরিচালক থাকার সময় শেখ গোলাম মোস্তফার নথি ঘেঁটে দেখেন তারা। পরে বর্তমান পরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করে দলটি। এ সময় দুদক জানায়, ঘটনার সত্যতা যাচাই করতে আজকের অভিযান। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।